নির্দিষ্ট সময় একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও সেবার মোট বাজার মূল্য। মোট উৎপাদিত একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সেবার মোট বাজার মূল্য। জিডিপিকে দুটি প্রধানভাবে পরিমাপ করা যায় এবং এই দুটি পরিমাপ তাত্ত্বিকভাবে সমান। মোটায় মোট ইনকাম অর্থাৎ অর্থনীতির সকলের আয় মোটায়, আর অর্থনীতিতে উৎপাদিত চূড়ান্ত পণ্য সেবার উপর করা মোট ব্যয়, এই দুইটা সমান। কারণ প্রতিটি লেনদেনের একটি ক্রেতা ও বিক্রেতা অবশ্যই থাকে। অর্থনীতির জন্য সামগ্রিকভাবে যেহেতু প্রতিটি লেনদেনের জন্য একজন ক্রেতা ও বিক্রেতা অবশ্যই থাকে, অর্থনীতির জন্য সামগ্রিকভাবে মোট আয় সমান সমান মোট ব্যয়, মানে মোট আয় অবশ্যই মোট ব্যয় সমান হতে হবে। এবং জিডিপিকে ৫টি দেশের মোট উৎপাদন বা জাতীয় আয় হিসেবে উল্লেখ করা হয়। জিডিপিকেই জাতীয় আয় হিসেবে উল্লেখ করা হয়। জিডিপি গণনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকের মধ্যে একটি হলো চূড়ান্ত পণ্য বা মধ্যবর্তী পণ্যের মধ্যে পার্থক্য করা। চূড়ান্ত পণ্য এবং মধ্যবর্তী পণ্যের মধ্যে পার্থক্য করা, ইন্টারমিডিয়েট গুডসের মধ্যে পার্থক্য করা। চূড়ান্ত পণ্য হলো সেই পণ্য বা সেবা যা তার ব্যবহারের কাছে বিক্রি করা হয়। আর মধ্যবর্তী পণ্য হলো এটি অন্য পণ্য উৎপাদনের জন্য উৎপাদন উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। জিডিপি গণনা শুধুমাত্র চূড়ান্ত পণ্যের মূল্য অন্তর্ভুক্ত করা হয়। যদি মধ্যবর্তী পণ্যের মূল্য যোগ করা হতো তবে ডাবল কাউন্টিং বা একই পণ্যের মূল্য একাধিকবার গণনার সমস্যা হতো। যেমন কৃষক তুলা উৎপাদন করে 50 টাকা সেল করে, ফেব্রিক প্রস্তুতকারক সেই তুলা দিয়ে 150 টাকায় কাপড় তৈরি করে, পোশাক প্রস্তুতকারক সেই কাপড় দিয়ে 300 টাকায় একটি চূড়ান্ত শার্ট তৈরি করে। কৃষক তুলা উৎপাদন করে 50 টাকায় বিক্রি করে, তুলাগুলোকে 50 টাকায় বিক্রি করে। ফেব্রিক প্রস্তুতকারক সেই তুলা দিয়ে 150 টাকায় কাপড় তৈরি করে, আর পোশাক প্রস্তুতকারক সেই কাপড় 30 টাকায় চূড়ান্ত শার্ট তৈরি করে। জিডিপিতে শুধুমাত্র চূড়ান্ত পণ্য মূল্য 300 গণনা করা হবে, কারণ এই 300 টাকার মধ্যে তুলার 50 এবং কাপড়ের 150 মূল্য অন্তর্ভুক্ত আছে। আর বিকল্প পদ্ধতির মূল্য সংযোজন গণনা করা, অর্থাৎ প্রতিটি ধাপে যে নতুন মূল্য যোগ করা হয়েছে তা যোগ করা। যেমন কৃষক 50 টাকা কৃষক তুলা উৎপাদন করে বিক্রি করে, ফেব্রিকে 100, আর শার্টে 300 - 150, অর্থাৎ 150, মোট হলো 300। মোট মূল্য সংযোজন যার চূড়ান্ত পণ্যের সমান। ফেব্রিক প্রস্তুতকারক সেই তুলা 150 টাকায় তুলা দিয়ে 150 টাকায় কাপড় তৈরি করে, 150 টাকার কাপড় তৈরি করে সেল করে আর কি। আর পোশাক প্রস্তুতকারক সেই কাপড় দিয়ে 300 টাকায় একটি চূড়ান্ত শার্ট তৈরি করে, 300 টাকার একটা চূড়ান্ত শার্ট তৈরি করে আর কি। জিডিপির 4টি প্রধান উপাদান যা জাতীয় আয়ের পরিচয় হিসেবে বিবেচিত। কনজাম্পশন যোগ, ইনভেস্টমেন্ট যোগ, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যোগ, নেট রপ্তানি। কনজাম্পশন বিনিয়োগ, সরকারি ব্যয়, নেট রপ্তানি। কনজাম্পশন কনজাম্পশন হাউসহোল্ড কর্তৃক পণ্য বা সেবার উপর করা। সকালে পড়া পাওয়া যায় কোথাও? খিচুড়ি কি খাও সকালে, কি খাও? কনজাম্পশন হলো হাউসহোল্ড কর্তৃক পণ্য বা সেবার উপর করা ব্যয়কে বোঝায়। এটা জিডিপির বৃহত্তম উপাদান, যেমন ইউএসএতে 70%। কনজাম্পশন পণ্যের মধ্যে রয়েছে নন ডিউরেবল গুডস, যেমন পোশাক, যেমন খাদ্য, এবং ডিউরেবল গুডস যেমন গাড়ি আসবাবপত্র। ডিউরেবল গাড়ি আসবাবপত্র। সেবার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, শিক্ষা, ড্রাই ক্লিনিং, রেস্তোরাঁর বিল ইত্যাদি। বিনিয়োগ হলো ওই সমস্ত ব্যয় যা ভবিষ্যতে আরো পণ্য বা সেবা উৎপাদনের জন্য ব্যবহৃত হবে, যেমন মূল ক্যাপিটাল গুডস। ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক কেনা যন্ত্রপাতি, প্ল্যান্ট বা ইকুইপমেন্ট। আবাসন, পরিবার কর্তৃক নতুন বাড়ি বা আসবাবপত্র ক্রয়কে
আর আবাসন ক্রয়কে ভোগের অংশ হিসেবে না ধরে বিনিয়োগের অংশ হিসেবে ধরা হয়। মজুদ, ফার্মের অবিক্রিত পণ্যের ভাণ্ডার বা মজুদের পরিবর্তনও বিনিয়োগের অন্তর্ভুক্ত। একটি ফার্মের অবিক্রিত পণ্যের ভাণ্ডার বা মজুদের পরিবর্তনও বিনিয়োগের অন্তর্ভুক্ত। মজুদ পণ্য, সরকারি ব্যয়, একটি সরকার কর্তৃক পণ্য বা সেবার উপর করা ব্যয়কে বোঝায়, যেমন সরকারি কর্মকর্তাদের বেতন, রাস্তাঘাট নির্মাণ, প্রতিরক্ষা ব্যয়। নিট রপ্তানি আর রপ্তানি আমদানির মধ্যে পার্থক্য হচ্ছে নিট রপ্তানি। রপ্তানি হলো বিদেশে বিদেশে বিক্রি করা দেশীয় পণ্য। রপ্তানি রপ্তানি হলো বিদেশে সেল করা দেশীয় পণ্য। আমদানি হলো বিদেশ থেকে কেনা পণ্য। দেখেন জিডিপির উপাদান সমূহ, কম্পোনেন্টস অফ জিডিপি। গভর্নমেন্ট পারচেজেস, এর মধ্যে রয়েছে সরকার কর্তৃক ক্রয়কৃত পণ্য বা সেবা, অবকাঠামোগত উন্নয়ন, তবে ট্রান্সফার পেমেন্টের অন্তর্ভুক্ত নয়। সরকার কর্তৃক ক্রয়কৃত পণ্য ও সেবা হচ্ছে সরকারি ক্রয়ের অন্তর্ভুক্ত। ট্রান্সফার পেমেন্ট কি? এটা হলো সরকার কর্তৃক এক প্রকার ব্যয়, যার বিনিময়ে সরকার সরাসরি কোনো পণ্য বা সেবা পায় না। ট্রান্সফার পেমেন্ট হলো এক প্রকার ব্যয় যার বিনিময়ে সরকার কোনো পণ্য বা সেবা পায় না। এটা মূলত নাগরিকের কাছে স্থানান্তর, যেমন বয়স্ক ভাতা, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, মুক্তিযোদ্ধা ভাতা। রেট রপ্তানি হলো রপ্তানি মানে আমদানি, অর্থাৎ জিডিপিতে শুধুমাত্র দেশীয়ভাবে উৎপাদিত পণ্য বা সেবার মূল্য গণনা করা হয়, তাই আমদানিকে বাদ দেওয়া হয়। শুধুমাত্র দেশীয়ভাবে উৎপাদিত পণ্য বা সেবার মূল্য গণনা করা হয়। পরিবারের কনজামশন, ফার্মের ইনভেস্টমেন্ট, সরকারের ক্রয়ের মধ্যে আমদানিকৃত পণ্য যেমন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। যে পরিবার যখন কনজামশন করে, ফার্মার যখন ইনভেস্টমেন্ট করে, সরকার যখন ক্রয় করে, গভর্নমেন্ট পারচেস, এর মধ্যে আমদানিকৃত পণ্য যেমন ইলেকট্রনিক যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। আমদানিকৃত অংশটি বাদ দেওয়ার জন্য মোট আমদানিকে বিয়োগ করা হয়। এটি দ্বৈত গণনা এড়াতে সাহায্য করে এবং নিশ্চিত করে যে শুধুমাত্র দেশীয় পণ্যের মূল্য সংযোজন জিডিপিতে গণনা করা হচ্ছে। জিডিপি পরিমাপের দুটা ভিন্ন পদ্ধতি হচ্ছে নমিনাল জিডিপি আর একটা হচ্ছে রিয়াল জিডিপি। নমিনাল জিডিপি হলো বর্তমান বাজার মূল্য ব্যবহার করে মোট উৎপাদনের মূল্য পরিমাপ করে। নমিনাল জিডিপি বর্তমান বাজার মূল্য ব্যবহার করে মোট উৎপাদনের মূল্য পরিমাপ করে। যেমন এটি বর্তমান বাজার মূল্য ব্যবহার করে, যেমন মোট উৎপাদন পরিমাণ, যেমন 2018 সালের পণ্যের পরিমাণ গুণ 18 সালের পণ্যের দামের সমান। আর রিয়াল জিডিপি একটি ভিত্তি বছরের মূল্য ব্যবহার করে মোট উৎপাদনের মূল্য পরিমাপ করে। একটি নির্দিষ্ট ভিত্তি বছরের মূল্য ব্যবহার করে মোট উৎপাদনের মূল্য পরিমাপ করে। এটি মুদ্রাস্ফীতির প্রভাব দূর করে প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখায়। এটি মুদ্রাস্ফীতির প্রভাব দূর করে প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখায়। রিয়েল জিডিপি 2018 সালের পণ্যের পরিমাণ ইন্টু 2016 সালের পণ্যের দাম। ভিত্তি বছর পরিবর্তন, বাংলাদেশ ইনফ্লেশন জিডিপি প্রবৃদ্ধির হারে দৃশ্যমান পরিবর্তন আনতে পারে। ভিত্তি বছর পরিবর্তন ইনফ্লেশন এবং জিডিপি প্রবৃদ্ধির হারে দৃশ্যমান পরিবর্তন আনতে পারে। যে কোনো একটি ভিত্তি বছরের উপর মূল্য ব্যবহার করে মোট উৎপাদন মূল্য পরিমাপ করে রিয়াল জিডিপি। এটি মুদ্রাস্ফীতির প্রভাব দূর করে প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখায়। আসে জিডিপি ডিফ্লেটরটা কি? এটি মূল্য স্তরের পরিবর্তনের একটি সূচক। জিডিপি ডিফ্লেটর হচ্ছে নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়াল জিডিপি, নমিনাল ভাগ রিয়াল। অর্থাৎ ডিফ্লেটর মান যদি 1-এর বেশি হয় তাহলে ভিত্তি বছরের তুলনায় মূল্যস্তর বৃদ্ধি পেয়েছে, আর জিডিপির 1-এর কম হলে মূল্যস্তর হ্রাস পেয়েছে, আর 1-এর সমান হলে মূল্যস্তর অপরিবর্তিত রয়েছে। ডিফ্লেটর মান মূল্যস্তর, যেমন 2017 সালে মূল্যস্তর 2.8%, আর 2018 সালে 12.1% বৃদ্ধি পেয়েছে ভিত্তি বছরের তুলনায়। দেন গ্রোথ রেট, যে কোনো কিছুর প্রবৃদ্ধির হার বের করার সূত্র হচ্ছে বর্তমান বছরের ভ্যালু ভাগ পূর্ববর্তী বছরের ভ্যালু ভাগ ডিভাইডেড বাই পূর্ববর্তী বছরের ভ্যালু। মূল্য সংযোজন, দ্বৈত গণনা এড়াতে জিডিপিতে প্রতিটি ধাপে শুধুমাত্র মূল্য সংযোজন গণনা করা হয়। আউটপুটের মোট মূল্য মাইনাস উৎপাদন ব্যবহৃত ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী পণ্যের মূল্য উৎপাদন ব্যবহৃত মধ্যবর্তী পণ্যের মূল্য। যেমন চাষি $1 গম বিক্রি করলো,
সেই গম আটা দিয়ে মিলার সেই গম দিয়ে আটা তৈরি করে $3 বেইকারের কাছে বিক্রি করলো। বেইকার, এক্ষেত্রে মূল্য সংযোজন হলো 3 - 1 মানে 2। আউটপুটের মোট মূল্য মাইনাস উৎপাদন ব্যবহৃত ইন্টারমিডিয়েট। এখন মধ্যবর্তী পণ্য কোনটা? যে 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 গমটা যেটা চাষি মিলারকে সেল করলো, আর মিলার যেটা সেল করলো সেটা হচ্ছে এটা হচ্ছে আউটপুটের মোট মূল্য। গমটা মিলার গম যেটা আটা যেটা সেল করলো, রুটি না, এখানে আটার কথা বলতেছে এটাই। আচ্ছা, মূল্য সংযোজন, সার্কুলার ফ্লো, স্টক ভার্সেস ফ্লো, ইনফ্লেশন অ্যান্ড ইন্টারেস্ট রেট নিয়ে আলোচনা করি। জিডিপি গণনার সময় যে কোনো পণ্যের মূল্য একাধিকবার গণনা না হয় সেজন্য জিডিপি গণনার সময় যেন কোনো পণ্যের মূল্য একাধিকবার গণনা না হয়, ডাবল কাউন্টিং না হয়, সেজন্য প্রতিটি উৎপাদন ধাপে শুধু মূল্য সংযোজন হিসাব করা হয়। প্রতিটি উৎপাদন শুধুমাত্র মূল্য সংযোজন হিসাব করা হয়। যেমন চাষি $1 গম সেল করলো, মিলার সে গম দিয়ে $3 আটা তৈরি করে $3 সেল করলো, তাহলে মূল্য সংযোজন কত? 3 - 1, অর্থাৎ $2। আটা দিয়ে রুটি তৈরি করে $6 ইঞ্জিনিয়ারের কাছে সেল করলো। বেইকার আটা দিয়ে রুটি তৈরি করে $6 ইঞ্জিনিয়ার সেল করলো, সেক্ষেত্রে বেকারের নিজস্ব মূল্য সংযোজন কত? $6 - $3। বেকারের মূল্য সংযোজন। আর ওটা ছিল মিলের নিজস্ব মূল্য সংযোজন। ফলাফল হলো চূড়ান্ত পণ্য মূল্য $6, আর প্রতিটি ধাপে মোট মূল্য সংযোজন চাষি $1, মিলার $2 আর বেইকার $3, মোট $6। একটি পণ্যের চূড়ান্ত বিক্রয় মূল্য তার প্রতিটি উৎপাদন ধাপে মোট মূল্য সংযোজনের সমান। প্রতিটি ধাপে তার প্রতিটি উৎপাদন ধাপে মোট মূল্য সংযোজনের সমান। জিডিপি ভিত্তিতে সংযোজিত মূল্য অথবা শুধুমাত্র চূড়ান্ত পণ্য মূল্য গণনা করা হয়। চক্রাকার প্রবাহটা কি অর্থনীতির? অর্থনীতির দুটি প্রধান খাত, হাউস হোল্ড এবং ফার্ম, কীভাবে একে অপরের সাথে নির্ভরশীলতা ব্যাখ্যা করি। যে পরিবার ফার্মে শ্রম বা কাজের যোগান দেয়, হাউস হোল্ড ফার্মে কর্মের যোগান দেয়, শ্রম বা কাজের যোগান দেয়। ফার্ম, সেই শ্রমের বিনিময়ে ফার্ম পরিবারকে বেতন বা মজুরি প্রদান করে। ফার্ম এইসব শ্রম ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদন করে যা পরিবারগুলো ক্রয় বা ভোগ করে। ফার্মার পণ্য উৎপাদন সেবা করে যেগুলো পরিবারগুলো ক্রয় বা ভোগ করে। পরিবারগুলো তাদের আয় থেকে সেই পণ্য বা কেনা সেবার জন্য ব্যয় করে। পরিবারগুলো আবার তাদের সেই আয় থেকে পণ্য বা সেবা কেনার জন্য ব্যয় করে, যা ফার্মের জন্য রাজস্ব হিসেবে কাজ করে। এভাবে একটি চক্রাকার পথে ফার্ম ও পরিবারের মধ্যে আবর্তিত হতে থাকে। দেন স্টক ভার্সেস ফ্লো। স্টক হলো এমন একটি পরিমাণ যা একটি নির্দিষ্ট মুহূর্তে পরিমাপ করা হয়। স্টক একটা নির্দিষ্ট মুহূর্তে পরিমাপ করে, যেমন বাথটাবে জমে থাকা মোট পানি, অর্থাৎ একটি দেশের মোট মূলধন, ক্রেডিট কার্ডের বর্তমান ব্যালেন্স একটা নির্দিষ্ট মুহূর্তে। বেকারত্বের হার একটা স্টক, কারণ এটি একটি নির্দিষ্ট দিনে মোট কর্মক্ষম জনগোষ্ঠীর মোট কতজন বেকার তার উপর ভিত্তি করে গণনা করা হয়, পুরো বছরের নয়। আর ফ্লো হলো এমন একটি পরিমাণ যা নির্দিষ্ট সময়কাল ধরে পার ইউনিট অফ টাইমে পরিমাপ করা হয়, যেমন প্রতি বছর বা প্রতি মাসে। বাথটাব কলে প্রতি মিনিটে যে পানি পড়েছে। বিনিয়োগ, যা মোট মূলধনকে ভিত্তি করে। বিনিয়োগ হচ্ছে ফ্লো কনসেপ্ট। মোট মূলধন, বেকারত্বের হার, স্টক কনসেপ্ট, একটা নির্দিষ্ট দিনে মোট কর্মক্ষম জনসংখ্যার কতজন বেকার। জিডিপি একটা ফ্লো ভেরিয়েবল, যে এটা নির্দিষ্ট বছরে বা ত্রৈমাসিকে উৎপাদিত মোট পণ্য বা সেবার মূল্য পরিমাপ করে নির্দিষ্ট দিনে। মুদ্রাস্ফীতির হার, এটা একটা ফ্লো কনসেপ্ট, কারণ এটি সময়ের সাথে সাথে ক্রমাগত পরিবর্তিত হয়। বিনিয়োগ, যা মূলধনকে বৃদ্ধি করে। জিডিপি ডিফ্লেটর বনাম সিপিআই। জিডিপি ডিফ্লেটর বনাম সিপিআই, দুটোই মূল্যস্ফীতির পরিমাপের সূচক, তবে এদের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। এই জিডিপি ডিফ্লেটরটা দেশে উৎপাদিত সকল পণ্য ও সেবা অন্তর্ভুক্ত করে। দেশে উৎপাদিত সকল পণ্য ও সেবা অন্তর্ভুক্ত করে। আর কনজিউমার প্রাইস ইন্ডেক্স শুধুমাত্র ভোক্তার পরিবার ভোগ করে এমন পণ্য বা সেবা অন্তর্ভুক্ত করে। জিডিপি ডিফ্লেটর দেশে উৎপাদিত সকল পণ্য ও সেবা অন্তর্ভুক্ত করে, আর কনজিউমার প্রাইস ইন্ডেক্স শুধুমাত্র পরিবার ভোগ করে এমন পণ্য ও সেবা অন্তর্ভুক্ত করে। জিডিপি ডিফ্লেটরের ক্ষেত্রে পণ্যের উৎস হচ্ছে শুধুমাত্র দেশীয়ভাবে উৎপাদিত পণ্য। জিডিপি ডিফ্লেটর শুধুমাত্র দেশীয়ভাবে উৎপাদিত পণ্য। আর কনজিউমার প্রাইস দেশীয় এবং আমদানিকৃত পণ্য অন্তর্ভুক্ত করবে, অর্থাৎ কারণ ভোক্তারা আমদানিকৃত পণ্যও কিনেন। পণ্যের ঝুড়ি জিডিপির ক্ষেত্রে পরিবর্তনশীল, যা প্রতি বছর যা উৎপাদিত হয় তার উপর ভিত্তি করে
আর কনজিউমার প্রাইস ইন্ডেক্সে পণ্যের ঝুড়ি ফিক্সড, অর্থাৎ একটি নির্দিষ্ট পণ্যের ঝুড়ি ব্যবহার করে ভোক্তাদের সাধারণ অভ্যাসকে প্রতিনিধিত্ব করা হয়। দেন আসি যে আমার মুদ্রাস্ফীতি কীভাবে গণনা করি, যেটাকে পাই দ্বারা চিহ্নিত করা হয়, যে বর্তমান বছরের মূল্যস্তর মাইনাস পূর্ববর্তী বছরের মূল্যস্তর ডিভাইড বাই পূর্ববর্তী বছরের মূল্য স্তর। দেন আসে নমিনাল ইন্টারেস্ট রেট। এটি হলো সেই সুদের হার যা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো ঘোষণা করে, যেমন ডিপোজিট 10%, যেই সুদের হার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো ঘোষণা করে। এর মধ্যে মুদ্রাস্ফীতির প্রভাব অন্তর্ভুক্ত থাকে। আর রিয়েল ইন্টারেস্ট রেট, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য করার পর প্রকৃত সুদের প্রকৃত হার বা প্রকৃত রিটার্ন, অর্থাৎ এটি দেখা যায় আপনার করার ক্ষমতা আসলে কতটুকু বেড়েছে। রিয়াল সুদের হার হলো নমিনাল ইন্টারেস্ট রেট মাইনাস ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির হার। যদি নমিনাল সুদের হার 10% হয়, মুদ্রাস্ফীতি 12% হয়। যদি নমিনাল ইন্টারেস্ট রেট 10% হয় আর মুদ্রাস্ফীতির হার 12% হয়, তবে রিয়াল সুদের হার হবে, এই যে রিয়াল সুদের হার মাইনাস, তার মানে আর এই যেগুলো 22%, ও সরি, রিয়াল সুদের হার হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট মাইনাস ইনফ্লেশন। এক্ষেত্রে আমার বলতেছে যে যদি আমার নমিনাল সুদের হার 10% হয়, নমিনাল সুদের হার হচ্ছে রিয়াল ইন্টারেস্ট রেট প্লাস ইনফ্লেশন। যদি নমিনাল ইন্টারেস্ট রেট 10% হয় আর আমার ইনফ্লেশন 12% হয়, তাহলে আমার রিয়াল ইন্টারেস্ট রেট কত? 2%, -2%। অর্থাৎ ব্যাংকে টাকা রেখে সুদ পেলেও আপনার প্রকৃত অর্থের ক্রয় ক্ষমতা, আমাদের প্রকৃত অর্থের ক্রয় ক্ষমতা বছরে 2% হারে কমে যাচ্ছে। দেখেন আসি জাতীয় আয় কি, ন্যাশনাল ইনকাম থেকে, অর্থাৎ জাতীয় হলো একটি নির্দিষ্ট বছরে, আর্থিক বছরে, ফাইন্যান্সিয়াল ইয়ারে একটি দেশে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য সেবার মোট আর্থিক মূল্য। একটি নির্দিষ্ট আর্থিক বছরে একটি দেশের অভ্যন্তরে একটি দেশে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য সেবার মোট আর্থিক মূল্য। জিডিপিটা কি নমিনাল আয় বলা হয়। এবার আসে চূড়ান্ত পণ্য। এখানে মধ্যবিত্ত পণ্য যেমন কাঁচামাল ধরা হয় না, শুধুমাত্র চূড়ান্ত ভোগ্য ব্যবহারের জন্য পণ্য হিসেবে গণনা করা হয়। পণ্য বা সেবা দুটি প্রশ্ন করে এখান থেকে উঠে আসে, পণ্য বা সেবা কোথায় উৎপাদিত হয় এবং কারা এই পণ্য বা সেবা উৎপাদন করে। জাতীয় আয় বার্ষিক কমছে তা বুঝতে সাহায্য করে। জাতীয় আয় পরিমাপ করা গুরুত্বপূর্ণ, কারণ দেশের আয় বার্ষিক কমছে তা বুঝতে সাহায্য করে। আয় বৃদ্ধি মানে ইকোনমিক গ্রোথ ঘটছে, এটা বুঝতে সাহায্য করে। আয় ইঙ্গিত করে যে উৎপাদন সংস্থাগুলোর আউটপুট বাড়ছে, যার ফলে কর্মসংস্থান বাড়ছে। আর বেশি কর্মসংস্থান মানে মানুষের ব্যক্তিগত আয় বৃদ্ধি। দেন জিডিপি, জিডিপির মূল ফোকাস হলো জিডিপি জাতীয় আয়ের প্রথম প্রশ্নের উত্তর দেয় যে কোথায় উৎপাদন হচ্ছে, কোথায় উৎপাদন হচ্ছে, ডোমেস্টিক বা দেশজ, ডোমেস্টিক বা দেশজ বা অভ্যন্তরীণ। জিডিপি হলো, জিডিপির মূল ফোকাস হলো দেশজ বা অভ্যন্তরীণ, অর্থাৎ একটি নির্দিষ্ট আর্থিক বছরে একটি দেশের অভ্যন্তরীণ সীমার মধ্যে উইথিন দ্য ডোমেস্টিক টেরিটরি উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও সেবার মোট আর্থিক মূল্য। উৎপাদনটি কে করেছে, দেশীয় নাগরিক না বিদেশি তা বিবেচনা দেখতে হবে এটি ভৌগোলিক সীমার মধ্যে উৎপাদিত পণ্য হচ্ছে কিনা। যেমন যদি ক্রিশ্চিয়ানো রোনালদো স্পেনে রিয়াল মাদ্রিদে রেস্তোরাঁ থেকে আয় করে, তা পর্তুগালের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না, কারণ আয়টা পর্তুগালের অভ্যন্তরীণ কারণ আয়টি পর্তুগালের অভ্যন্তরীণ সীমানার বাইরে অর্জিত হয়েছে। এখন একজন বিদেশি নাগরিক যদি বাংলাদেশে একটি কোম্পানি থেকে আয় করে, আচ্ছা আমাদের দেশের যদি উদাহরণ দিই, যেমন আমি যদি দুবাইতে রেস্তোরাঁ থেকে আয় করি, তা বাংলাদেশের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না, কারণ আয়টা বাংলাদেশের অভ্যন্তরীণ সীমানার বাইরে অর্জিত হয়েছে। কিন্তু একজন বিদেশি নাগরিক ভারতে একটি কোম্পানি থেকে আয়
ভারতে যদি একজন বিদেশি নাগরিকগুলা ভারতের যে কোম্পানি থেকে আয় করলে তা ভারতের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে, কারণ আইটি ভারতের অভ্যন্তরীণ সীমানার মধ্যে অর্জিত হয়েছে। আচ্ছা, অভ্যন্তরীণ সীমানা বলতে শুধু রাজনৈতিক সীমানাই বোঝে না, এর মধ্যে বিদেশে অবস্থিত দেশের দূতাবাস, কনসুলেট, সামরিক ঘাঁটি এবং দেশের বাসিন্দাদের মালিকানাধীন জাহাজ ও বিমান অন্তর্ভুক্ত। আচ্ছা, দেন জিএনপি কি? জিএনপিটা হচ্ছে এর মূল ফোকাস হলো ন্যাশনাল বা জাতীয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট আর্থিক বছর একটি দেশের স্বাভাবিক বাসিন্দাদের দ্বারা উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও সেবার মোট আর্থিক মূল্য। এখানে উৎপাদনটি কোথায় হচ্ছে, দেশের ভেতর বা বাহিরে তা বিবেচনা করে শুধুমাত্র দেখতে হবে উৎপাদনকারী ব্যক্তি বা সংস্থাটি ওই দেশের স্বাভাবিক বাসিন্দা কিনা, স্বাভাবিক সিটিজেন কিনা, অর্থাৎ যে সিটিজেনশিপের সাথে দেশের অর্থনৈতিক স্বার্থ জড়িত। যেমন আমি যদি দুবাইতে যে রেস্তোরাঁতে আয় করি তা বাংলাদেশের জিএনপিতে অন্তর্ভুক্ত হবে, কারণ এটি আমার একজন বাংলাদেশ সিটিজেনশিপের স্বাভাবিক আয়। আর একজন বিদেশি নাগরিক যদি বাংলাদেশ কোনো কোম্পানি থেকে আয় করে তা বাংলাদেশের জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। তিনটা গ্রুপ কল্পনা করি। গ্রুপ এ সিটিজেন যারা দেশের ভিতরে আয়, গ্রুপ বি সিটিজেন যারা দেশের বাহিরে বাইরে থেকে আয় করে, আর গ্রুপ সি হলো বিদেশি যারা বাংলাদেশে আয় করে। এবার জিডিপিতে আসবে হচ্ছে এ প্লাস সি, অর্থাৎ অভ্যন্তরীণ সীমানায় মূল বিবেচ্য বিষয়, অর্থাৎ যে আমার দেশের ভিতরে আয় প্লাস বিদেশিরা বাংলাদেশে যে আয় করছে এটা বাংলাদেশ জিডিপিতে আসবে। আর জিএনপিতে আসবে হচ্ছে এ আসবে প্লাস আমি যে দুবাইতে আয় করলাম রেস্টুরেন্ট থেকে সেটা আসবে এ প্লাস বি। তাহলে জিএনপি এবং জিডিপির মধ্যে সম্পর্কটা কি? জিএনপি এবং জিডিপির মধ্যে সম্পর্ক স্থাপন করে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড, অর্থাৎ আমার আয় যদি আমি বিদেশে যে আয় করি সে আয় যদি বেশি হয়, বিদেশিরা বাংলাদেশ থেকে যে আয় করে তার চেয়ে, তখন আমার জিডিপি বেশি। তার মানে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড হলো জিডিপি বি মাইনাস সি, মানে আমি বিদেশি গিয়ে যে আয় করলাম মাইনাস বিদেশিরা বাংলাদেশে যে আয় করে। যদি এটা পজিটিভ হয়, আমি যদি বেশি আয় করি বিদেশিদের চাইতে, তখন এটা জিডিপি মানে তখন সেটা জিএনপি বেশি হবে, সরি, তখন জিএনপিটা জিডিপির সাথে যোগ হবে বেশি হবে। আর আমি অন্যভাবে হিসাব করি যে জিএনপিতে জিএনপি সমান সমান জিডিপি, এখানে মাইনাস করে দেবো বিদেশিদের আয়, আর যোগ করে দেবো দেশের বাইরে যেটা উৎপাদন করছে, মানে হুম দেশের আয়। এখন যদি যদি এটা পজিটিভ হওয়া মানে কি, দেশের আয়টা আমি যদি আয় বেশি হয় তখন আমার জিএনপি বেশি হবে জিডিপির সাথে, কিন্তু যদি বিদেশিরা বেশি আয় করে তখন জিডিপি বেশি হবে। বিদেশিরা যদি বেশি আয় করে আমার চাইতে, তখন জিডিপি বেশি হবে। আচ্ছা, দেন আসি গ্রস ভার্সেস নেট, যে নেট ডোমেস্টিক প্রোডাক্টটা কি? নেট ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, অর্থাৎ পার্থক্যটা হলো অবচয় এবং মূল্যনীকরণের ক্ষয়ক্ষতি। এনডিপিতে এনডিপি সমান জিএনপি মাইনাস এনডিপি হলো জিএনপি মাইনাস এনএনপি, মানে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, আর এনডিপি মানে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। দ্য ন্যাশনাল বনাম এন্ড ন্যাশনাল বনাম দেশস। আচ্ছা, জিএনপি সমান সমান জিডিপি যোগ নেট ফ্যাক্টর ইনকাম, জিএনপি দেশের জাতীয় আয়।
ফ্যাক্টর কস্ট এবং মার্কেট প্রাইস অর্থাৎ উৎপাদনের চারটি উপাদান যেমন শ্রম, মূলধন, উদ্যোক্তা খরচ, এই চারটি মিলে জাতি প্রবৃদ্ধি পরিমাপ করা হয় ফ্যাক্টর ইনকাম। বাজার মূল্য হলো ফ্যাক্টরি কস্টের সাথে নিট পরোক্ষ খরচ যোগ করলে বাজার মূল্য পাওয়া যায়। ফ্যাক্টরি কস্টের সাথে ফ্যাক্টর কস্টের সাথে বা ফ্যাক্টর কস্টের সাথে নিট পরোক্ষ খরচ যোগ করলে নেট ইনডিরেক্ট ট্যাক্সেস যোগ করলে বাজার মূল্য পাওয়া যায়। নেট ইনডিরেক্ট কস্ট সমান পরোক্ষ খর ইনডিরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিস। নিট পরোক্ষ খর মার্কেট প্রাইস সমান সমান ফ্যাক্টর প্রাইস যোগ নিট ইনডিরেক্ট প্রাইসেস নিট ইনডিরেক্ট ট্যাক্সেস ট্যাক্স সমান সমান ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিস। কারেন্ট প্রাইস জিডিপি ভার্সাস চলতি মূল্যে জিডিপি স্থির মূল্যে জিডিপি। কারেন্ট প্রাইস জিডিপি মানে যখন পণ্য বা সেবার মূল্য সেই বছর চলতি দামে গণ্য করা হয়, আর স্থির মূল্যে জিডিপি হলো যখন পণ্য বা সেবার মূল্য এটি বৃদ্ধি বছরের দাম অনুযায়ী গণনা করা হয়। মাথাপিছু আয় গণনা করা হয় এনএনপি ব্যবহার করে আর ক্যাপিটা ইনকাম। এনএনপি কে একটি দেশের শুদ্ধতম আয় বলা হয়। এনএনপি সমান সমান জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। মাথাপিছু আয় সমান সমান এনএনপি ডিভাইডেড বাই মোট জনসংখ্যা। আবার আসি যে মুদ্রাস্ফীতি যে জিনিসটা কি। এখন অর্থনীতিতে দীর্ঘমেয়াদী লং রান শর্ট রানের মধ্যে পার্থক্য কি? এটা পার্থক্য বোঝার মূল চাবিকাঠি হলো প্রাইস ফ্লেক্সিবিলিটি। প্রাইস ফ্লেক্সিবিলিটি কি? যে একটা নির্দিষ্ট সময়কাল যখন কিছু মূল্য, বিশেষ করে উপকরণের মূল্য স্টিকি থাকে, যেমন মজুরি সাধারণত সক্রিয়ভাবে প্রতিদিন পরিবর্তিত হয় না বা সহজে কমাতে চায় না। এছাড়া চূড়ান্ত পণ্যের দাম বাড়লেও মজুরি বা উপকরণের দামও সেই অনুপাতে, আবার চূড়ান্ত পণ্যের দাম বাড়লেও মজুরি বা অন্যান্য উপকরণের দাম সেই অনুপাতে বাড়বে, অর্থনীতি ভারসাম্যহীনতা দেখা দেয়। আর দীর্ঘমেয়াদে যখন এটি এমন একটি সময় যখন সমস্ত মূল্য অর্থাৎ উপকরণের মূল্য, মজুরি বা এবং চূড়ান্ত পণ্যের মূল্য ফ্লেক্সিবল থাকে এবং বাজার পরিস্থিতি অনুযায়ী সামঞ্জস্য করার জন্য যথেষ্ট। তাই আমরা দীর্ঘমেয়াদে গিয়ে মুদ্রাস্ফীতির মতো মূল্যের স্বাভাবিক প্রবণতাগুলো বিশ্লেষণ করতে পারি। অর্থাৎ বলা হচ্ছে যে স্বল্পমেয়াদে মজুরি প্রতিদিন পরিবর্তিত হয় না, উপকরণের মজুরি অন্যান্য উপকরণ যেমন চূড়ান্ত পণ্য ফাইনাল প্রোডাক্টের দাম বাড়লেও মজুরি ও অন্যান্য উপকরণের দাম সেই অনুপাতে বাড়ে না। কিন্তু দীর্ঘকালে উপকরণের মূল্য এবং মজুরি চূড়ান্ত পণ্য ফ্লেক্সিবল থাকে, নমনীয় থাকে, বাজার সামঞ্জস্য অনুযায়ী চেঞ্জ করার জন্য যথেষ্ট সময়। উৎপাদন উপকরণ এবং মজুরি দুইটাই উপকরণ মূল্য এবং মজুরি চূড়ান্ত পণ্য মূল্যের সাথে ওঠানামা করতে পারে। স্বল্পমেয়াদে চূড়ান্ত পণ্য মজুরি এবং উপকরণ মূল্য ফ্যাক্টর চূড়ান্ত দামের সাথে সেভাবে ওঠানামা করতে পারে না, সামঞ্জস্যতা করতে পারে না, কিন্তু দীর্ঘমেয়াদে সেটা করতে পারে। তাই দীর্ঘমেয়াদে গিয়ে আমরা মুদ্রাস্ফীতির মতো মূল্যের স্বাভাবিক প্রবণতা বিশ্লেষণ করতে পারি। মুদ্রাস্ফীতিকে দুটি প্রধান উপায়ে সংজ্ঞায়িত করা হয়। গাণিতিক সংজ্ঞা যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের শতাংশিক পরিবর্তন অর্থাৎ মুদ্রাস্ফীতির হার সমান সমান বর্তমান বছরের কনজিউমার প্রাইস ইন্ডেক্স মাইনাস ভিত্তি বছরের কনজিউমার প্রাইস ইন্ডেক্স ডিভাইডেড বাই ভিত্তি বছরের কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আর সাধারণ সংখ্যা যদি অর্থনীতিতে পণ্যের গড় মূল্য স্তরের অবিরাম সাস্টেইন ইনক্রিজ কে মুদ্রাস্ফীতি বলে। অর্থনীতিতে গড় মূল্য স্তরের সাস্টেইন অবিরাম বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতি বস্তু হলে অবিরাম এবং জেনারেল দুটি গুরুত্বপূর্ণ। যেমন বিশ্বকাপের সময় যদি কেনা বেড়ে টিভির দাম বাড়ে, এটা মুদ্রাস্ফীতি নয়, কিন্তু যখন তেল বা গ্যাসের মতো মৌলিক পণ্যের দাম বাড়ে যার ফলে পরিবহন খরচ বেড়ে যায়, এর ফলে যখন সমস্ত পণ্যের দাম বাড়ে তখন এটাই মুদ্রাস্ফীতি মূলত। তো মুদ্রাস্ফীতি বলে টাইম ভ্যালু অফ মানি কমে যায়। মানুষ তার আয় দিয়ে আগের চেয়ে কম পণ্য কিনতে পারে, মুদ্রাস্ফীতি ধনী গরিব নির্বিশেষে সবাইকে প্রভাবিত করে, কিন্তু দরিদ্র জনগোষ্ঠীকে বেশি ক্ষতিগ্রস্ত করে, কারণ তাদের আরেকটা বেশি অংশ তাদের মৌলিক চাহিদা মেটাতে ভোগ ব্যয় হয়। আর করার ক্ষমতা কম যাওয়ার ফলে মানুষ ভোগ কমিয়ে দেয়, করার ক্ষমতা কমলে ভোগ কনজাম্পশন কমে, উৎপাদনের উপকরণ খরচ বৃদ্ধি পায়, এর ফলে বিনিয়োগ কমে যেতে পারে, ইনভেস্টমেন্ট কমে যেতে পারে, শেষ পর্যন্ত অর্থনীতি মন্দা দেখা দিতে পারে। মুদ্রাস্ফীতির পেছনে দুটি প্রধান তত্ত্ব আছে। একটা হচ্ছে মনিটারি তত্ত্ব, যে কোয়ান্টিটি থিওরি অফ মানি।
এর তত্ত্বের মূল কথা হলো, অর্থনীতিতে যে পরিমাণ মোট লেনদেন হয় তা অবশ্যই মোট উৎপাদিত পণ্যের আর্থিক মূল্যের সমান হতে হবে। অর্থাৎ অর্থনীতিতে যে পরিমাণ লেনদেন হয়, এমবি মানে মানি সাপ্লাই ইন্টু ভেলোসিটি অফ মানি, অর্থের হাত বদলের গতি, এটা সমান সমান হলো অর্থের লেনদেন হয়। অর্থের যে অর্থনীতিতে যে পরিমাণ অর্থের লেনদেন হয় তা অবশ্যই মোট উৎপাদিত পণ্যের আর্থিক মূল্যের সমান হতে হবে। আর্থিক মূল্যের সমান বা নামিক জিডিপি সমান হতে হবে। একটি অর্থনীতিতে যে পরিমাণ অর্থের লেনদেন হয় তা অবশ্যই নমিনাল জিডিপি সমান হতে হবে। মানিটারিস্টরা, মুদ্রাবাদীরা বিশ্বাস করেন যে অর্থের হাত বদলের গতি স্থির থাকে। তাই যখন অর্থের যোগান বৃদ্ধি পাবে, যখন যোগান বৃদ্ধি পাবে কিন্তু উৎপাদন স্থির থাকলে বা স্থির থাকে, তখন মূল্যস্তর অবশ্যই বৃদ্ধি পাবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি হবে। মিডল ফ্রিডম্যানের বিখ্যাত উক্তি, মুদ্রাস্ফীতি সর্বদা এবং সর্বত্র একটি আর্থিক ঘটনা। এই তত্ত্ব অনুসারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের এবং তা করতে হবে অর্থের যোগান বা মাইন্ডারি পলিসি নিয়ন্ত্রণের মাধ্যমে। মাইন্ডারি পলিসি নিয়ন্ত্রণের মাধ্যমে মিডল ফ্রিডম্যানের একটি সর্বোচ্চ এবং সর্বদা একটি আর্থিক ঘটনা। কেনিশিয়ান ইকোনমিক্সরা এই তত্ত্বের সাথে দ্বিমত পোষণ করে বলেন যে অর্থের হাত বদলের গতি স্থিতিশীল নয়, কনস্ট্যান্ট নয়। তিনি মুদ্রাস্ফীতির দুইটি কারণ উল্লেখ করেন। একটা হলো ডিমান্ড পুল ইনফ্লেশন, দুই নাম্বার হলো কস্ট পুশ ইনফ্লেশন, কস্ট পুল। ডিমান্ড পুল ইনফ্লেশনটা হলো যখন অর্থনীতিতে পণ্যের সাপ্লাই সামগ্রিক চাহিদার তুলনায় অতিরিক্ত বেড়ে যায়, অর্থাৎ মানুষ বা সরকার বেশি ব্যয় করতে শুরু করে, তখন দাম বাড়ে। মানুষ বা সরকার বেশি ব্যয় করতে শুরু করে, তখন দাম বাড়ে। আর ব্যয়জনিত কস্টফুল ইনফ্লেশনটা হলো উৎপাদন উপকরণের মূল্য, যেমন কাঁচামাল, তেল আর মজুরির দাম বেড়ে যায়। উৎপাদন উপকরণের মূল্যের দাম বেড়ে যায়, তখন উৎপাদকরা এই বর্ধিত খরচ, উৎপাদন উপকরণের মূল্য যে দাম বেড়ে, বর্ধিত খরচ পুষিয়ে নেওয়ার জন্য পণ্যের দাম বাড়িয়ে দেয়। বর্ধিত খরচ পুষিয়ে নেওয়ার জন্য পণ্যের দাম বাড়িয়ে দেয়। মুদ্রাস্ফীতির আরো কারণ বিল্ট ইন ইনফ্লেশন। বিল্ট ইন ইনফ্লেশনটা হলো যখন মানুষ প্রত্যাশা করে যে ভবিষ্যতে দাম বাড়বে, তখন তাদের আচরণ পরিবর্তন করতে শ্রমিকরা বেশি মজুরি দাবি করে। উৎপাদকরা ভবিষ্যতে দাম বাড়বে নিয়ে বাড়বে ধরে নিয়ে এখনই দাম বাড়িয়ে দেয় উৎপাদকরা। এই প্রত্যাশাই মুদ্রাস্ফীতি উস্কে দেয়, এটাকে বলে বিল্ট ইন ইনফ্লেশন। দেন এক্সপানশনারি ফিসক্যাল পলিসি, এক্সপানশনারি ফিসক্যাল পলিসি, এক্সপানশনারি। সরকার যদি কর কমিয়ে দেয় বা সরকারি ব্যয় বাড়িয়ে দেয়, তখন মানুষের হাতে অর্থ বেশি এনে দেয়, তার সামগ্রিক চাহিদা বাড়িয়ে মুদ্রাস্ফীতি ঘটাতে পারে। দেন এক্সচেঞ্জ রেট, অর্থাৎ যদি মুদ্রার অবমূল্যায়ন হলে আমদানি পণ্যের দাম বেড়ে যায়, রপ্তানি পণ্যের চাহিদা বাড়ে। আমদানি পণ্যের দাম বেড়ে যায় আর রপ্তানি পণ্যের চাহিদা বাড়ে, যা দেশ থেকে হ্যাঁ, দেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি করতে পারে। তারপরে মুদ্রাস্ফীতি হলো মূল্যের অবিরাম সাধারণ বৃদ্ধি। যদি উৎপাদন বাড়ে, মুদ্রাস্ফীতি এড়াতে সরকার কি করা উচিত? অর্থ যোগান নিয়ন্ত্রণ করা উচিত, যে সংকোচনমূলক মুদ্রা নীতি গ্রহণ করা উচিত, যাতে উৎপাদন প্রবৃদ্ধি হারের চেয়ে বেশি না হয়। মনিটরি যুদ্ধের মধ্যে যদি উৎপাদন বাড়ে, যদি আমার প্রোডাকশন বাড়ে, তাহলে অর্থ যোগান নিয়ন্ত্রণ করা বা সংকোচন মুদ্রানীতি, যাতে এটি উৎপাদন বৃদ্ধির হারের চেয়ে বেশি না হয়, যাতে এটি উৎপাদন বৃদ্ধির হারের চেয়ে বেশি না হয়। অর্থর অর্থের যোগানটা যেন উৎপাদন বৃদ্ধির হারের চেয়ে বেশি না হয়। অর্থের যোগান, মানি সাপ্লাইটা যেন প্রোডাকশন বৃদ্ধির হারের চেয়ে বেশি না হয়ে যায়। শুড বি প্রোডাকশন বৃদ্ধির হার শুড বি গ্রেটার দেন দা বা মানি সাপ্লাইয়ের হার। তার মানে বুঝলাম যে মুদ্রাস্ফীতি হলো পণ্য বা সেবার সাধারণ মূল্য স্তরের, জেনারেল প্রাইস লেভেলের ক্রমাগত এবং দ্রুত বৃদ্ধি। মুদ্রাস্ফীতি হলো পণ্য বা সেবার জেনারেল প্রাইস লেভেল ক্রমাগত এবং দ্রুত বৃদ্ধি। যেমন যদি দুধের দাম প্রতি লিটারে 48 টাকা থেকে বেড়ে 50 টাকা হয়ে যায়, যা 4 থেকে 5% বৃদ্ধি। অথবা আগে 1 টাকা 4টা কফি চকলেট পাওয়া যেত, এখন 1 টাকা একটা ক্যান্ডি পাওয়া যায়। সো তাহলে এর মানে হলো সময়ের সাথে সাথে পণ্যের দাম বাড়তে থাকে, অর্থের মূল্য কমে যায়, মানুষ কখন তার আসবে। আবার বলা যায় মুদ্রাস্ফীতি এমন কি অবস্থা যেখানে অর্থের মূল্য কমতে থাকে, দাম বাড়তে থাকে।
অর্থের মূল্য কমতে থাকে অথবা দাম বাড়তে থাকে। মুদ্রাস্ফীতির প্রধান কারণ, এক নম্বর হলো বাজার চাহিদা খুব বেড়ে গেছে অথবা সেই তুলনায় যোগান সরবরাহ কমে গেছে। এক নম্বর কারণ হলো বাজার চাহিদা খুব বেড়ে গেছে কিন্তু অথবা সেই তুলনায় যোগান বা সরবরাহ কমে গেছে। কিছু কিছু কারণে বাজার সামগ্রিক চাহিদা বেড়েছে বা যা দাম বাড়িয়ে দেয়। সামগ্রিক চাহিদা জনিত বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি এগুলা কি? এবং সরকারের ব্যয় বৃদ্ধি, সরকার যখন বেশি ব্যয় করে রাস্তাঘাট প্রকল্প দিয়ে মানুষের হাতে অতিরিক্ত টাকা আসে ফলে কেনাকাটা করে থাকে। বেসরকারি ব্যয় বৃদ্ধি, যখন প্রাইভেট সংস্থাগুলো বেশি লাভ করে বেশি বিনিয়োগ করে তখন কর্মীদের হাতে আসে এবং সামগ্রিক চাহিদা বাড়ে। রপ্তানি বৃদ্ধি, অর্থাৎ যখন দেশে পণ্য রপ্তানি করা হয় তখন দেশের অভ্যন্তরীণ বাজার যোগান কমে যায়। যেমন দেশে 100 জন লোক, 100টা শার্ট আছে, এখন যদি 50 জন রপ্তানি করে ফেলি তখন 100 জন লোকের শার্ট থাকবে 50 করে দাম বাড়বে। কর হ্রাস, সরকার কর কমালে মানুষের হাতে খরচ করার জন্য অতিরিক্ত অর্থ আসে, যাতে তার বেশি বেশি পণ্য কিনে চাহিদা বাড়ে। জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বাড়লে স্বাভাবিকভাবে পণ্যের সামগ্রিক চাহিদা বাড়ে। তারপর আসে সরবরাহজনিত হ্রাস, কিছু কিছু কারণে পণ্যের যোগান কমে যায়। কিছু কিছু কারণে পণ্যের যোগান কমে, যেমন পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন কাঁচামাল, শ্রমিক, জমি কমে গেলে উৎপাদন ব্যাহত হয়। অর্থাৎ পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ কমে গেলে, উপকরণই যদি কমে যায়, কাঁচামাল, জমি, শ্রমিক কমে গেলে বাসাবাড়ি মানুষ বেশি বানানো শুরু করবে। বৃষ্টিপাত কারণে ফসল নষ্ট হলো, ফলে সরবরাহ কমে যাবে এবং দাম বাড়বে। দেন মজুতদারি, অনেক সময় ব্যবসায়ী লাভের আশায় পণ্য গুদামজাত করে রাখে, বাজারে দেখা যায় কৃত্রিম সংকট তৈরি করে, মজুতদারি কৃত্রিম সংকট তৈরি করে ফলে দাম বেড়ে যায়, আবার সেগুলো তারা বিক্রি করে। ভোক্তাদের মজুদারি, ভোক্তা কখনো কখনো সাধারণ মানুষ ভবিষ্যতে দাম বাড়ার ভয়ে অতিরিক্ত পণ্য কিনে জমা, অর্থাৎ যা খবর ওঠে যে যদি যে খবর ওঠে যে কালকে পেট্রোলের দাম বাড়বে তখন তো সবাই তেলের ট্যাঙ্কি ফুল করে নেয়। এর ফলে বাজারে সাময়িকভাবে সরবরাহ সংকট দেখা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় কি? প্রধানত দুই ধরনের উপায় আছে। এক নম্বর হলো মনিটারি মেজার। মনিটারি মেজারটা হলো যে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক এটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক এটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যেমন ব্যাংক রেট বাড়ানো বা কমানো, খোলা বাজারে সিকিউরিটি কেনাবেচা অথবা পুরনো মুদ্রা বাতিল করে নতুন মুদ্রা চালু, ডিমনিটাইজেশন করা। অর্থাৎ মুদ্রানীতি সম্পর্কে পদক্ষেপ কি কি, যে কেন্দ্রীয় ব্যাংক যেটা নিয়ন্ত্রণ করে এগুলা, যে মুদ্রা হার, ব্যাংক রেট বাড়ানো বা কমানো, খোলা বাজার সিকিউরিটি কেনাবেচা করা, পুরনো মুদ্রা বাতিল করে নতুন মুদ্রা চালু করা। রাজস্ব নীতি হলো যে সরকার যখন এটা নিয়ন্ত্রণ করে, কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে মনিটারি মেজার, সরকার নিয়ন্ত্রণ করে ফিসক্যাল মেজার, অর্থাৎ সরকার তার নিজের ব্যয় কমিয়ে দেয়, ট্যাক্স বাড়িয়ে দেয় যাতে হাতে খরচ করার মতো অর্থ না থাকে, চাহিদা কমে, সেভিংস বাড়াতে উৎসাহিত করে, মানুষ টাকা খরচ না করে জমিয়ে রাখে। দেন আসি মুদ্রাস্ফীতি থেকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। দেন প্রথমটা হলো ক্রিপিং ইনফ্লেশন। ক্রিপিং ইনফ্লেশনটা হচ্ছে যদি খুব ধীরে হারে বাড়ে, খুব ধীরে বাড়ে, বছরে 1% থেকে 2% বা 3%, এটা অর্থনীতির জন্য, এই 1 থেকে 2% 3% অর্থনীতির জন্য ভালো বলে তো মনে করি। ওয়াকিং ইনফ্লেশন হলো যে যখন দাম বছর 3 থেকে 4%, ওয়াকিং ইনফ্লেশন 3 থেকে 4, 1 থেকে 3, 3 থেকে 4। রানিংটা হলো যতক্ষণ আরো দ্রুত বাড়ে, 5 থেকে 10। গ্যালোপিংটা হলো লাভ, যখন দাম খুব দ্রুত বাড়ে। আরেকটা ছিল যেমন বছরে 10% বা তার বেশি, হয়তো ডাবল ডিজিটে, এটা হলো গ্যালোপিং। আর ওয়াকিংটা ছিল 5 থেকে 10%, সরি রানিং, আর ওয়াকিংটা ছিল 3 থেকে 4। আর হাইপার ইনফ্লেশন হলো, তারপর রানিং এর সাথে ওয়াকিং এর পার্থক্য কি? রানিং হলো 3 থেকে 4, সরি 5 থেকে 10, রানিং হলো 5 থেকে 10, আর ওয়াকিংটা ছিল বছরে যখন দাম বছর 3 থেকে 4% বাড়ে। আর হাইপার ইনফ্লেশন হলো চরম অবস্থা যখন দাম যেমন দাম নিয়ন্ত্রণহীনভাবে দ্রুত বাড়ে। যেমন কোনো পণ্যের দাম 10 থেকে 20 বা 47 টাকা বা দ্বিগুণ হয়ে যাওয়া, দ্বিগুণ বা 4 গুণ হয়ে যাওয়া। আচ্ছা, এবার আসি কারণ অনুযায়ী মুদ্রাস্ফীতিগুলো আসা হয়। সামগ্রিক চাহিদা যোগানের চেয়ে বেশি হয়ে যায় তখন দামকে টেনে উপরে তুলে নিয়ে আসে, যাকে ডিমান্ড।
চাহিদা দামকে টেনে পুল করে উপরে নিয়ে আসে, টেনে তোলে। কস্ট পুশ ইনফ্লেশন, যখন পণ্যের খরচ বেড়ে যায় তখন সে বর্ধিত ব্যয় দামকে উপরের দিকে ধাক্কা দেয়, পুশ দেয়। যখন বর্ধিত ব্যয় দামকে উপরের দিকে ধাক্কা দেয়, বর্ধিত ব্যয় দামকে উপরের দিকে ধাক্কা দেয়, তাকে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন। স্ট্যাগফ্লেশনটা হলো, এটা অর্থনীতির একটা বিরল অবস্থা, যখন তিনটা জিনিস একসাথে ঘটে: দাম বাড়ে, বেকারত্ব বাড়ে, সব বাড়ে বাজারে, আবার কিন্তু আবার ভোক্তা থাকে না, অর্থাৎ বেকারত্বের ফলে মানুষের টাকায়। ডিফ্লেশন, ডিফ্লেশনটা হলো এটা মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা, অর্থাৎ বাজারে পণ্য বা সেবার দাম ক্রমাগত কমতে, পণ্য বা সেবার দাম ক্রমাগত কমতে থাকে, এটাকে ডিফ্লেশন বলে। এটি সাধারণত বাজারের অর্থ সরবরাহ, মানি সাপ্লাই যখন কমে যায় তখন, বা সামগ্রিক চাহিদা, মানি সাপ্লাই অথবা ডিমান্ড, অথবা যদি চাহিদা কমে যায় তখন এটা ঘটে। মুদ্রা সংকোচন হলো অর্থনীতিতে একটি নির্দিষ্ট সময় ধরে ক্রমাগত মূল্যস্তর হ্রাস, একটি নির্দিষ্ট সময় ধরে ক্রমাগত মূল্যস্তর হ্রাস পাওয়াকে বোঝায়। এই মুদ্রাস্ফীতির সম্পূর্ণ বিপরীত অবস্থা, এটি তখনই ঘটে যখন মুদ্রাস্ফীতির হার ঋণাত্মক হয়ে যায়, ঋণাত্মক। ডিফ্লেশনকে খুবই ভালো মানের ব্যাপার মনে হতে পারে, কারণ ভোক্তার দাম কম টাকায় পণ্য বা সেবা ক্রয় করতে পারে, এতে তাদের আয় দিয়ে বেশি কিছু কেনা সম্ভব, অর্থাৎ তাদের পার্চেজিং পাওয়ার বাড়ে এবং জীবিকার মান উন্নত হয়। কিন্তু ব্যবসার জন্য দাম কমলে কাঁচামাল ও উপকরণের দাম কমে যায়, এতে উৎপাদন বাড়ে, উৎপাদন খরচ কমে, প্রফিট মনে হবে। কিন্তু বিষয়টা এটা আসলে এত সহজ নয়, কারণ ডিফ্লেশন ভালো বা খারাপ কিনা, এটা আসলে অর্থনীতির ডিফ্লেশন অর্থের জন্য ক্ষতিকর হতে পারে। যেমন কিভাবে? যেমন ডিমান্ড সাইড ডিফ্লেশন, যখন এটাকে মেলিগন্যান্ট ডিফ্লেশন, এটা হচ্ছে সবচেয়ে খারাপ ডিফ্লেশন, অর্থাৎ যখন সামগ্রিক চাহিদা কমে যায়, এটি রেখা বাম দিকে সরে যায়, অর্থাৎ এক্ষেত্রে মূল্য স্তর কমার পাশাপাশি গ্রোথও কমে যায়, অর্থাৎ প্রবৃদ্ধিও কমে যায়, ফলে বেকারত্ব বেড়ে যায়, বেকারত্ব বাড়ে, বেকারত্ব বেড়ে যায়। যেমন লক্ষণ হয় সাপ্লাই ডিমান্ড, সাপ্লাই সাইড ইনফ্লেশন, এটা কি ভালো, খুবই ভালো বলা হয়। অর্থাৎ যখন স্বল্পমেয়াদী যোগান রেখা, শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই, স্বল্পমেয়াদী যোগান রেখা বৃদ্ধি পায়, এক্ষেত্রে মূল্যস্তর কমার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও বৃদ্ধি পায়। সাপ্লাই অর্থাৎ এবং উৎপাদন খরচ কমার কারণে শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই বৃদ্ধি পায় এবং এর ফলে মূল্যস্তর কমার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। ডিফ্লেশন ভালো না খারাপ, তার চেয়ে না খারাপ, তার কারণের চেয়ে বেশি নির্ভর করে এটি শর্ট টার্ম আনএন্টিসিপেটেড এবং নাকি দীর্ঘমেয়াদী লং টার্ম অ্যান্টিসিপেটেড তার উপর। শর্ট টার্মটা আনএন্টিসিপেটেড এবং লং টার্মটা অ্যান্টিসিপেটেড হয়। তো এটি সাধারণত যেটি স্বল্পমেয়াদী অপ্রত্যাশিত হয়, ভালো ইনফ্লেশনটা এটা স্বল্পমেয়াদী এবং অপ্রত্যাশিত, যেমন কাঁচামালের দাম কমে যায়, কমলে কাঁচামাল দাম কমলো, কয়েক সপ্তাহ পর তো এটা আবারও বেড়ে যাচ্ছে হবে। তো মানুষ এটা প্রত্যাশা করে না যে এর সুফলগুলো, মানুষ তাই এর সুফলগুলো কম দামে কেনাকাটা সঙ্গে সঙ্গে গ্রহণ করে, তাই মানুষ এটা প্রত্যাশা করে না, তাই এর সুফলগুলো সঙ্গে সঙ্গে গ্রহণ করে। আর খারাপ ডিফ্লেশন চাহিদা যখন দীর্ঘমেয়াদী হয় তখন মন্দ সহজে কাটে না, এবং একসময় মানুষের কাছে এটা প্রত্যাশিত হয়ে ওঠে। আর এই প্রত্যাশিত ডিফ্লেশনই সবচেয়ে বিপজ্জনক। কেন ডিফ্লেশন অ্যান্টিসিপেটেড কেন বিপজ্জনক? কারণ ভবিষ্যতে দাম আরো কমবে, আরো কমবে, আরো কমবে, আরো কমবে, এই একটা ভয়ঙ্কর দুষ্ট চক্র ডিফ্লেশনারি স্পাইরাল তৈরি করে। প্রধান তিনটি কারণ হলো, ভোক্তারা যদি জানে যে আগামী কয়েক মাস পর দাম আরো কমবে, তখন তারা যৌক্তিকভাবে বর্তমানে কেনাকাটা ডিলেড স্পেন্ডিং করে, ফলে দাম সর্বনিম্ন পর্যায়ে নামার জন্য, তারা দাম সর্বনিম্ন পর্যায়ে নামার জন্য এতে ভোগ আশঙ্কাজনকভাবে কমে যায়, সামগ্রিক চাহিদা আরো কমে। এর ফলে যখন যখন আরো কমবে, আরো কমবে, আরো কমবে, এই যৌক্তিকভাবে কেনাকাটা বন্ধ করে দেয়, তখন আশঙ্কাজনকভাবে কনজাম্পশন কমে যায়, এগ্রিগেট ডিমান্ডও কমে যায়, ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দাম আরো কমে। এর ফলে প্রবৃদ্ধি আরো কমে, বেকারত্ব হয়ে প্রধান, মানে আলটিমেট প্রভাব পড়ে বেকারত্বের উপরে, ডিপ্লেশনের আলটিমেট প্রভাব পড়ে বেকারত্বের উপর। রিয়েল ইন্টারেস্ট বৃদ্ধি পাওয়া, যখন বাস্তব সুদের হার, রিয়েল ইন্টারেস্ট রেট হলো যে আমার নামিক সুদের নমিনাল ইন্টারেস্ট রেট মাইনাস ইনফ্লেশনের হার। ডিপ্লেশনের সময় মুদ্রাস্ফীতি, যদি মুদ্রাস্ফীতি নেগেটিভ বা -2%, কেন্দ্রীয় ব্যাংক যদি অর্থনীতি চাঙ্গা করতে নামিক সুদের হার 0 করে দেয়, আমরা বলতেছি যে এখানে মুদ্রাস্ফীতি ডিপ্রেশনের সময় আচ্ছা যে মুদ্রাস্ফীতি -2%, এখন নামিক সুদের হার 0, নামিক সুদের হার 0 আর মুদ্রাস্ফীতি রেখে এসে নিয়ে আসলাম মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 2%, অর্থাৎ এক্ষেত্রে বাস্তব সুদের হার হচ্ছে 2%। নামিক সুদের হার 0 হয়ে গেলে মুদ্রাস্ফীতি যত, বাস্তব সুদের হারও তত।
অর্থাৎ মানুষ টাকা খরচ না করে শুধু ব্যাংক, যদি মানুষ টাকা খরচ না করে শুধু মানুষ টাকা খরচ না করে শুধু যদি ব্যাংকে বা সিন্ধুকে রেখে দেয়, তাহলে সেই টাকার পারফরমেন্স নিজে থেকেই বাড়তে থাকে। এর ফলে মানুষ খরচ বা বিনিয়োগ করার বদলে সঞ্চয় সেভিংস করতে উৎসাহিত, যা ইরিগেটিভ আরো কমিয়ে দেয়, আরো কমিয়ে দেয়। রিয়েল ইন্টারেস্ট রেট বৃদ্ধি পায় যখন ডিপ্লেশন, দেন ইনক্রিজিং দ্য ভ্যালু অফ ডেট। ঋণের বাস্তব ডিপ্লেশনের সময় মানুষের আয় বা বেতন বা ব্যবসার মুনাফা কমতে থাকে, আয় কমে, বেতন কমে, ব্যবসার মুনাফা কমে, ঋণে কিন্তু ঋণের পরিমাণ স্থির থাকে। আচ্ছা, ডিফ্লেশনের কারণে লোনের পরিমাণ কমে যায় না, ফলে মানুষের কম আয়, কম মুনাফা দিয়ে ঋণের কিস্তি শোধ করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এতে মানুষ ব্যবসা প্রতিষ্ঠান নতুন করে ঋণ নিতে ভয় পায়, বাজারে ভোগ ও বিনিয়োগ দুইটাই কমে যায়, ভোগ কমে, বিনিয়োগ কমে, ভোগ ও বিনিয়োগ কমে, ফলে সাময়িক চাহিদা আরো কমে, আরো কমে, আরো কমে, আরো কমে। দীর্ঘমেয়াদী ডিফ্লেশন কমানোর ফলে অর্থনীতি আরো ভাঙবে। তো স্বল্প মেয়াদে এবং অপ্রত্যাশিত ডিপ্লেশন অর্থনীতির জন্য উপকারী হতে পারে, কিন্তু ডিপ্লেশন যদি দীর্ঘমেয়াদী হয় এবং মানুষ যদি তা প্রত্যাশা করতে শুরু করে, যদি ডিপ্লেশনটা দীর্ঘমেয়াদী হয় এবং মানুষ যদি তা প্রত্যাশা করতে শুরু করে, তখন মুদ্রাস্ফীতি হচ্ছে অনেক বেশি বিপজ্জনক, অর্থনীতিতে গভীর অতিবস্থায় মন্দার নিকট ফেলে দিতে পারে। ডিমান্ড সাইড ইনফ্লেশনটা ছিল যখন অর্থনীতির সাময়িক চাহিদাই কমে যায়, কোনো কারণ সাময়িক চাহিদা কমে যায়, চাহিদাজনিত। খারাপ ডিপ্লেশনটা সাধারণত দীর্ঘমেয়াদী হয়। মানে যদি বাজারে চাহিদা কমে যায়, এটাই বলতেছিলাম যে দীর্ঘমেয়াদী হয়, কারণ মন্দা সোজা কারণ একসময় আসলে যেটা প্রত্যাশিত হয়ে ওঠে। দেন আমরা জিডিপি ডিফ্লেক্টর, আমরা জানি নমিনাল জিডিপি, রিয়াল জিডিপি যদি গ্রেটার দেন 1 হয় তাহলে স্বাভাবিক গড় মূল্যস্তর বৃদ্ধি পেয়েছে, যদি লেস দেন 1 হয় তাহলে গড় মূল্যস্তর হ্রাস পেয়েছে, আর 1 হয় সমান। মূল্যস্তর বৃদ্ধি বাড়ি গত বছরের সমানই রয়েছে। নমিনাল জিডিপি বর্তমান বাজার মূল্য গণনা করে পরিমাপ করা হয়, যারা সঠিক পরিমাণে সমস্ত পণ্য বা সেবার মোট দিবস মোট আর্থিক পরিষেবা চলতি দাম অনুযায়ী যা একটি নির্দিষ্ট বছর সময় বছর উৎপাদিত পণ্য চলতি দাম মূল্য অনুযায়ী, আর্থিক মূল্য অনুযায়ী মোট আর্থিক মূল্য সেই বছর চলতি দাম অনুযায়ী যা হয়, তাই নমিনাল জিডিপি। অর্থাৎ একটি বছরে উৎপাদিত পণ্য বা সেবার মূল্য ওই বছরের চলতি দাম অনুযায়ী যা হয়, তাই হচ্ছে নমিনাল জিডিপি। রিয়াল জিডিপিটা হলো এই বিত্তীয় বছরের মূল্য ব্যবহার করে গণনা করা যায়, মুদ্রাস্ফীতির প্রভাব থেকে মুক্ত। আর মুদ্রাস্ফীতির বদলে শুধু মুদ্রাস্ফীতির বদলে উৎপাদনে প্রকৃত বৃদ্ধিকে বোঝায়, মুদ্রাস্ফীতির বদলে শুধুমাত্র উৎপাদনের প্রকৃত বৃদ্ধির হারকে বোঝায়, বৃদ্ধিকে দেখা। রিয়াল জিডিপিকে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ করা। কোনো বছরে যদি নমিনাল জিডিপি 10, রিয়াল জিডিপি 10 তাহলে জিডিপি ডিফ্লেটর 100%। যদি ডিফ্লেটর 100 হয় তাহলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতিতে কোনো পরিবর্তন হয়নি, নমিনাল এবং রিয়াল জিডিপি সমান, মৃত্যু বছর তুলনায় বছর একই থাকছে। আচ্ছা, সিপিএ তুলনা করি। জিডিপি ডিফ্লেটর একটা পরিমাপ পদ্ধতি, সিপিএ এর সাথে ভোক্তা মূল্য সূচকের মধ্যে কাজ করা, অর্থাৎ মুদ্রাস্ফীতির পরিমাপ আরেকটু জানতে হচ্ছে মূল্য সূচক। প্রাইস ইন্ডেক্স, বিশেষ করে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা উৎপাদন মূল্য সূচক কি? প্রাইস ইন্ডেক্সটা হলো একটা পরিমাপ, অর্থাৎ কিছু নির্দিষ্ট, এটা নির্দিষ্ট কথাটাই বলে, নির্দিষ্ট পণ্য বা সেবা এটি বাস্কেট জুড়ি বা ওয়েটেড এভারেজ অফ প্রাইসেস পরীক্ষা করে। পণ্য জুড়ি বলতে অর্থনীতিবিদরা তারা নির্বাচিত একটি নির্দিষ্ট পণ্য বা সেবা একটা তাত্ত্বিক তালিকা পণ্য বা সেবা, যেমন খাদ্য, পোশাক, আবাসন এসব, যার মূল্যস্তর বোঝার জন্য ব্যবহৃত হয়। এই পার্সেন্টেজটা দেখায় যে সময়ের সাথে সাথে এই মূল্যস্তরের গড় মূল্যের কতটা পরিবর্তন করা আসে। সময়ের সাথে সাথে এই পণ্যের মূল্য কতটা হ্রাস পাচ্ছে। আর কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সিপিআই, পরিমাপ যা ভোক্তাদের দ্বারা কেনা ভোক্তাদের দ্বারা কেনা একটা নির্দিষ্ট পণ্য বা ঝুড়ির গড় মূল্য পরীক্ষা করে ভোক্তাদের দ্বারা কেনা। প্রাইস ইন্ডেক্স মূল্য সূচক বা প্রাইস ইন্ডেক্স হচ্ছে অর্থনীতির দ্বারা নির্দিষ্ট কিছু পণ্য বা সেবার মূল্য, তাত্ত্বিক মূল্য তালিকার পরিবর্তন আনে। মূল্য তালিকায় যা মূল্যস্তর বোঝার জন্য ব্যবহৃত। যে এটা মূল্য সূচক দেখা যায় সময়ের সাথে সাথে এই পণ্যগুলোর গড় মূল্যের কতটা পরিবর্তন হয় সময়। আর প্রাইস ইন্ডেক্সটা হলো, কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা হলো যে ভোক্তাদের তারা ব্যয় করা একটা নির্দিষ্ট পণ্য বা গড় মূল্য পরীক্ষা করে, অর্থাৎ এটি কি পণ্যের মূল্যকে, তার গুরুত্ব বা তারা ওই পণ্যটি কি পরিমাণে খেয়ে নিয়ে এটি পণ্যের মূল্যকে
তার গুরুত্ব কি পরিমাণ কিনা সে অনুযায়ী ওয়েট দেওয়া হয়। যে মূল্য সূচকের ধারণাটি মূলত তৈরি করা হয়েছিল এটা বোঝার জন্য যে দাম বাড়ার পরেও যেন মানুষ যেন একটু একই জীবনযাত্রার মান প্রতি বছর বজায় রাখতে পারে, সেজন্য তাদের আয় কতটা বাড়ানো অর্থাৎ দাম বাড়ার পরেও মানুষের জীবনযাত্রার মান কতটা ইনক্রিজ করতে হবে, মানুষ যেন একই জীবনযাত্রার মান একই রাখার জন্য তাদের আয় কতটা বাড়ানো প্রয়োজন সেটা বোঝার জন্য প্রাইস ইন্ডেক্সটা ব্যবহার করা হয়, মূল তৈরি করা হয়েছে। যেন জীবনযাত্রা ব্যয়ের সাথে সিপিআই কনজিউমার প্রাইস সম্পর্কিত, যদি সবকিছু দাম বেড়ে যায় জীবনযাত্রা ব্যয় বেড়ে যায়। সিপিআই নির্দেশ করে যে মুদ্রাস্ফীতির পর একই জীবনযাত্রা মান ধরে রাখতে আয় কতটা, নিয়োগকর্তাদের বেতন কতটা বাড়ানো উচিত। সিপিআই দুটি মূলত তিনটি প্রধান গ্রুপ নিয়ে বিভাগ: ফুড এন্ড বেভারেজ, হাউজিং, অ্যাপারেল, মেডিকেল কেয়ার, ট্রান্সপোর্টেশন, রিক্রিয়েশন, বিনোদন, এডুকেশন, কমিউনিকেশন, অন্যান্য পণ্য সামগ্রী, জুট কাটা, তামাকজাত পণ্য। সিপিআই মূলত আরবান কনজিউমারদেরকে প্রতিফলিত করে, যা দেশে 89% জনগোষ্ঠী। এই পেশাজীবী বেকার এর মধ্যে পেশাজীবী বেকার আর ব্যক্তির অন্তর্ভুক্ত। খামার পরিবার, সশস্ত্র বাহিনীর সদস্যরা কেনাকাটা সিপিআই এর অন্তর্ভুক্ত নয়। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স জরিপের মাধ্যমে নির্দিষ্ট নমুনা বা ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স এবং প্রতিটি আইটেমের পণ্যকে সেই বছরের নির্দিষ্ট মূল্য দিয়ে গুণ করে মোট খরচ বের করা হয়। যদি জরিতে 10টি শার্ট থাকে এবং 2000 সালে একটি শার্টের দাম $60 হয়, তাহলে ওই জরিতে শার্টের মোট খরচ $70। তুলনার জন্য একটি ভিত্তি বছর নির্বাচন করা হয়, যে ভিত্তি বছর সিপিআই সবসময় হয় 100। সিপিআই ব্যবহার করে মুদ্রাস্ফীতির হার ব্যবহার করা, যেন সে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স পিপিআই। প্রডিউসার প্রাইস ইন্ডেক্স হলো এমন একটি পরিমাপ যা উৎপাদক পর্যায়ে বা দেশীয় উৎপাদকের বিক্রয় মূল্যের ভারযুক্ত গড় পরীক্ষা করে। দেশীয় উৎপাদকের ভারযুক্ত গড় পরীক্ষা করে দেশীয় উৎপাদকের ভারযুক্ত গড় পরীক্ষা করে হচ্ছে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিপিআই সিপিআই এর উপর প্রভাব দিতে পারে। উৎপাদনের উপকরণ খরচ বাড়ে, যদি উৎপাদকের উপকরণ খরচ বাড়ে তবে স্বাভাবিক বর্ধিত খরচ পুষিয়ে নিতে চূড়ান্ত করে দাম বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত সিপিআই এই বাড়তি দাম পরিশোধ শেষ পর্যন্ত ভোক্তাদেরকে সেই বাড়তি দাম পরিশোধ করতে হয়। অর্থাৎ উৎপাদক পর্যায়ে উৎপাদকের বিক্রয় মূল্যকে পিপিএ প্রডিউসার পার্সেন্টেজ নামটি করে, যা উৎপাদক পর্যায়ে দেশীয় উৎপাদকের বিক্রয় মূল্যকে ভারযুক্ত দর পরীক্ষা করে। এটা মূলত 3 ভাগে বিভক্ত: কমোডিটিস, যেমন শস্য, ধাতু, তেল; প্রক্রিয়াকরণ পর্যায়ে, যেমন কাঁচামাল বা চূড়ান্ত পর্যায়ে, যেটা মাঝামাঝি অবস্থা থাকে, যেমন চূড়ান্ত পণ্য। কমোডিটিস, শস্য, ধাতু, তেল। প্রসেসিং স্টেজেস, যখন পণ্য কাঁচামাল বা চূড়ান্ত পণ্যের মাঝামাঝি অবস্থা থাকে, যেমন গাড়ির যন্ত্রাংশ। কাঁচামাল যেমন বা সরি মানে গাড়ি তৈরির যন্ত্রাংশ বা যন্ত্রপাতি মাঝামাঝি। ফিনিশ গুড হলো পণ্য যা উৎপাদন পর্যায়ে রয়েছে, যা খুচরা বিক্রেতার কাছে বিক্রি হয়। প্রডিউসার প্রাইস ইন্ডেক্স গণনা সাধারণত খাদ্য ও শক্তির মতো অস্থিতিশীল খাতগুলোকে বাদ দেওয়া হয়। প্রডিউসার প্রাইস ইন্ডেক্স সাধারণত খাদ্য ও শক্তির মতো অস্থিতিশীল খাতগুলোকে বাদ দেওয়া হয়। কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং প্রডিউসার প্রাইস ইন্ডেক্স একই প্রবণতা অনুসরণ করে, যখন একটি দাম বাড়ে অন্যটিও দাম। প্রডিউসার প্রাইস ইন্ডেক্স এবং কনজিউমার ইন্ডেক্স একই প্রবণতা, যখন একটি দাম বাড়ে অন্যটি দাম বাড়ে, তারা উৎপাদন শৃঙ্খলের একেবারে সাথে যুক্ত। প্রডিউসার প্রাইস ইন্ডেক্স থেকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স আলাদা। প্রডিউসার প্রাইস ইন্ডেক্স থেকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স আলাদা, কারণ সিপিআই এর ঝুড়িতে আমদানি করা পণ্যের মূল্য অন্তর্ভুক্ত থাকে।
অর্থাৎ পসিবল প্রডিউসার প্রাইস ইন্ডেক্স সিপিআই ঝুড়িতে আমদানি করা পণ্যের মূল্য অন্তর্ভুক্ত থাকে সিপিআই তে। আর প্রডিউসার প্রাইস ইন্ডেক্স সিপিআই তে আমদানি করা পণ্যের মূল্য অন্তর্ভুক্ত থাকে। প্রডিউসার প্রাইস ইন্ডেক্সে শুধুমাত্র দেশীয় উৎপাদকের বিক্রয় মূল্যের উপর থাকে, লিমিটেড থাকে। দেন জ্যাকব ক্লিফোর্ড 2008 সালে অর্থনৈতিক সংকটের উপর মার্কিন অর্থনীতির অদ্ভুত এবং নজিরবিহীন পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। একে লিকুইডিটি ট্র্যাপ নামে একটি গুরুত্বপূর্ণ সমষ্টি অর্থনীতি ধারণার সঙ্গে যুক্ত করে। হোয়াট ইজ লিকুইডিটি ট্র্যাপ? দ্য ইকোনমিক পাজল। তিনি দেখিয়েছেন যে 2008 সালে অর্থনীতির নাটকীয় পরিবর্তন তুলে ধরা হলো যে এটি নাটকীয় তিনি তুলে ধরেন যে ফেডারেল ফান্ড রেট অর্থাৎ ব্যাংকগুলো একে অপরের কাছ থেকে নেওয়া ঋণের সুদের হার, যেটা বাংলাদেশ হচ্ছে কলমানি রেট। ব্যাংকগুলো একে অপরের কাছ থেকে নেওয়া সুদের হার দেখা যায় এই সুদের হার ঐতিহাসিকভাবে সর্বনিম্ন বা শূন্যের কোঠায় গেল। এখন এই বাণিজ্যিক ব্যাংকগুলো সেই পরিমাণ অর্থ এক্সেস রিজার্ভটা কি, যে বাণিজ্যিক ব্যাংকগুলো সেই পরিমাণ অর্থ যা তারা ঋণ না দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রেখেছে, এটা রিজার্ভের পরিমাণ 2008 সালে $2 বিলিয়ন থেকে বেড়ে $2 ট্রিলিয়ন পৌঁছায়। এ বৃদ্ধি পায়, অর্থাৎ এক্সেস রিজার্ভ বৃদ্ধি পায়। অর্থ সরবরাহ বনাম মুদ্রাস্ফীতি, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বিপুল পরিমাণ মানি সাপ্লাই বাড়িয়েছে, সেই তুলনায় কনজিউমার প্রাইস ইন্ডেক্স বাড়েনি। মূল ধাঁধাটি হলো যে অর্থনীতি তথ্য অনুযায়ী অর্থ সরবরাহ বাড়লে উচ্চ মুদ্রাস্ফীতি হওয়ার কথা, কিন্তু সুদের হার প্রায় শূন্য হওয়া সত্ত্বেও এবং ব্যাংকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার অলস পড়ে থাকা সত্ত্বেও মুদ্রাস্ফীতি কেন এত কম? এই পরিস্থিতিটাকে তারল্যপাত নামক একটি তাত্ত্বিক ধারণার মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন। অর্থাৎ স্বাভাবিক সময় মানুষের হাতে যদি অর্থ থাকে তাহলে দুটি জায়গায় তারা অর্থ রাখে, হয় নগদ হিসাবে অথবা বন্ডের মতো সম্পদে বিনিয়োগ করে। সুদের হার বেশি হলে বন্ড কিনে, আর সুদের হার কম হলে তারা নগদ টাকা ধরে রাখতে পছন্দ করে, যা তারল্য পছন্দ, লিকুইডিটি প্রেফারেন্স বলে। তারল্য ফাঁদ এমন একটা পরিস্থিতি যখন সুদের হার এত কমে যায় যে মানুষ মনে করে যে বন্ড কিনে আর লাভ নেই। আর কেন্দ্রীয় ব্যাংক যদি বাজারে অর্থ সরবরাহ বাড়ায়, মুদ্রানীতি ব্যবহার করে, মানুষের অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করে কেবল হাতে ধরে রাখে, নগদ হিসেবে ধরে রাখে, এই ফাঁদে আটকা পড়লে অর্থনীতি চাঙ্গা করার জন্য কেন্দ্রীয় মুদ্রানীতি ইনএফেক্টিভ হয়, অর্থাৎ সুদের হার কমানো কোনো জায়গা থাকে না এবং অর্থ সরবরাহ বাড়ালেও তা অর্থনীতিতে কোনো প্রভাব ফেলে না, কারণ টাকাটা অলস পড়ে থাকে। এটাই হচ্ছে তারল্য ফাঁদ। অর্থাৎ 2008 সালের পর মার্কিন অর্থনীতিতে এই ফাঁদ ধরা পড়েছে। অর্থাৎ মন্দা মোকাবেলায় তখন প্রধান দুটি হাতিয়ার হয়ে যায় রাজস্ব নীতি। আর আমরা জানি যে মন্দা মোকাবেলায় দুটি প্রধান হাতিয়ার ফিসকাল পলিসি এবং মুদ্রানীতি, কিন্তু তারল্য ফাঁদের কারণে মুদ্রানীতি কার্যকারিতা শেষ হয়ে যায়। তখন কেন্দ্রীয় ব্যাংক ট্রিলিয়ন ডলার হলেও ব্যাংকগুলো সেই অর্থ জনগণকে ঋণে দিন অতিরিক্ত রিজার্ভ হিসেবে জমা রাখে। মানি মাল্টিপ্লায়ার যে বলা হয় যে বাজারে যদি $100 বাজারে পরিণত হয় তখন এটি বাজারে $1000 পরিণত হয়, তা বর্তমানে সম্পূর্ণ টোটালি আউট অফ ওয়াক, মানে মানে অকার্যকর হয়ে পড়ে। ফ্যাট $100 ছাড়লে অর্থনীতিতে মাত্র $93 যুক্ত হচ্ছে, কারণ ব্যাংকগুলো টাকা আটকে রাখছে। দেন কেন ব্যাংকগুলো ঋণ দিচ্ছে না? কেন্দ্রীয় ব্যাংক এখন ব্যাংকগুলোকে তাদের জমাকৃত রিজার্ভের উপর অল্প হলেও সুদ প্রদান করে। অন্যান্য স্বল্প ঝুঁকিপূর্ণ বিনিয়োগ যেমন ট্রেজারি থেকে আয় এতই কম যে তার চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা রাখাই ব্যাংকগুলোর জন্য সুবিধাজনক ও নিরাপদ। অর্থনীতির সমস্ত মডেল বলছে যে বাজারে এত পরিমাণ অর্থ সরবরাহ থাকলে ভয়াবহ মুদ্রাস্ফীতি অবশ্যই কিন্তু বাস্তবতা ঘটে। অর্থনীতি এভাবে সংগঠিত যে এই $1 ট্রিলিয়ন অলসন যখন ব্যাংকগুলো অবশ্যই ঋণ শুরু করে তখন হয়তো বিশাল মুদ্রাস্ফীতি দেখা দেবে। এই আর কি। তাহলে আবার বলি, হোয়াট ইজ লিকুইডিটি ট্র্যাপ? এটা আবিষ্কার করছেন কি? ক্লিফোর্ড জ্যাকব ক্লিফোর্ড 2008 সালে তিনি এটি উদ্ভাবন করেন। অর্থনৈতিক সংকটের অদ্ভুত পরিস্থিতি, রোজের পরিস্থিতি, একে লিকুইডিটি